কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তের ভক্ত, নরমের জম। যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। তবে আমার কাছে তেমনটা মনে হয় না, হালকা পাতলা হইতে পারে 10-20%, বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান, বিষয়টা কিন্তু তা না। আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন, সামাও তিনি সাহসী মানুষ, এটা তো বাস্তব। এমনকি মাস্টার প্ল্যানার, এটাও বাস্তব। তাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না। আচ্ছা, যাই হোক, আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। ছাত্রদের সেই ঐতিহাসিক, কামনীয়, পূজনীয়, চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ, এই জুলাই সনদ কবে দিবে? আবার যে সংস্কার ইস্যু নিয়ে এত কথা হচ্ছে, সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইউনূস। তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ। এখন কেউ মনে করতে পারেন, ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশে বেচা খাইয়ে দিবে, সমস্যা নাই তো, 5 বছরের আগে এদেরকে পাবলিক খেদায় নামাই দিবে, এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে। আপনার মাথায় রাখা উচিত, আওয়ামী লীগ যে সেট আপটা করছিল এই সেট আপটা কিন্তু এখন বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারে তারে হাং ট্যাং পুং পাং, তো পুং পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেমন সরকার নামাইতে হয়। আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে। এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায়। যাই হোক, হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনূস এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলা করা হয়েছে, 6টি কমিশন, তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে। সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। আর এই সরকার, ডক্টর ইউনূস, এই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে, আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। এটাই বিএনপির মুখের কথা এতদিন, যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার, একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পাকাইছিল, সংবিধানে কাটাছেড়া করছিল, এই সব কিছুকে আপনি সংস্কার করেন, তারপর নির্বাচন দেন। আর বাকি যে সংস্কার জাতির, এটা রাজনৈতিক সরকার করবে। কারণ বিএনপিও সংস্কার চায়, 31 দফা দাবি, এর আগে 20 দফা সংস্কার দাবি, এটা বিএনপি শুরু করছে। বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মায় 8 দিন শুরু করছো, আমরা তো ভাই গেল 2, 4, 10 বছর ধরে সংস্কারের কথাই বলছি, সো উই উইল ডু ইট। এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম, তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সময় আরো যারা কি বলে যে নামি দামি ব্যক্তিত্ব, তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন। তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন। আর অধ্যাপক ইউনূসও তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর, আর নয়তো আগামী বছর জন্য, আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে, তাই না? সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর এটা তিনি না বুঝা করতেছেন না। এখানে অনেক কিছু, ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন, বাট আমি আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল, তৃতীয় পক্ষ আসলে কিন্তু দরকার। যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে, যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে। এখন মনে করি কি, যা দিব তো দিব, আমাদেরকে দিব, জামাতরে দিল আমি পামো, জাতীয় পার্টির নাঙ্গলরে দিল আমরাই পামো। বিএনপি এবং আওয়ামী লীগের থটটা কিন্তু এই টাইপেরই এতদিন। যদিও এবার তারেক রহমানের চিন্তা ভাবনা যথেষ্ট ডিফারেন্ট ওয়েতে। জামাতও সুন্দর সুন্দর কথা বলছে, জামাতের আমির কাউরে খাজুর খাওয়াই দিচ্ছেন, কারো কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। ভালোবাসা একদম সেই লেভেলের। কেন? আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে,
এটা দুই দলে বুঝতে পারছে। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির তারাও কিছু বোঝে না, আর জামাতেরও কিছু আছে বোঝে না, বাট বুঝবে সামনে। ভালো থাকুন। গনে গনে আজকে 7 দিন প্রধান 3টা পদ থেকে 3 জন নাই হয়ে গেছেন। যদি এইভাবে চলতে থাকে, মানে এই মুখ্য পদগুলো থেকে, তাহলে আগামী 2-4-6 মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির ওই ঢাবি সিন্ডিকেট, যেটা আমরা যাদেরকে চিনি, সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে যে এই হান্নান মাসুদ, এরা 8-10 জন ছাড়া এই দলটার পেছনে আর কাউকে পাওয়া যাবে না। বড় আশ্চর্য বিষয়, এই মুহূর্তে ট্রেন্ডে আছে জাতীয় নাগরিক পার্টি, সবকিছু হাতের মুঠোয়, ক্ষমতা সবকিছুই, তাই না? বাট একটা দল তৈরি হওয়ার ঠিক 7 দিনের মাথায় 3টা বড় পদ থেকে যখন 3 জন সমন্বয়ক পদত্যাগ করেন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। তবে কেউ কেউ বলছেন যে ভাই, এটা তো নির্দিষ্ট কোনো বেসিসের উপর গড়ে ওঠে না এই দলটা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে কানেক্ট ছিল। এখন যখন হিসাব নিকাশ মিলছে না, পদ পদবি মিলছে না, তখন এরা আস্তে আস্তে ঝরা শুরু করছে, যার যার আস্তানায় সে ফিরে যাচ্ছে। কথা বলছি, মাত্র 7 দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক পার্টি থেকে সর্বশেষ যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের। গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনেই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। কেন তারা পদত্যাগ করছেন, কি ঝামেলা? পদত্যাগপত্রে হানিফ খান সজীব লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম। কি সেই ব্যক্তিগত কারণ? সেখানে কি তিনি মূল্যায়িত হচ্ছেন না, অথবা এই পদটাকে তিনি চান নাই, আরো ভালো পদ চেয়েছিলেন, অথবা তাকে অপমানিত করা হয়েছে, অথবা অন্য কোনো দলের তিনি অনুসারী? নানান প্রশ্ন আমরা করতেই পারি। অপরদিকে আব্দুস জাহের তার পদত্যাগপত্রে লিখেছেন, আমিও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। হাউ ফানি। এর আগে আপনার বৃহস্পতিবার প্রথম পদত্যাগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। একটা পদেই কতজন যে দিয়ে আর শান্ত করছে, আপনি দেখেন প্রত্যেকটা পদ প্রায় সেম। তো আবু হানিফ তিনিও আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আবু হানিফ আবার পদত্যাগ করার পর তার যেই পুরান আস্তানা ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদে সে ফিরে গেছেন, এমনটাই কেউ কেউ বলছেন। আর ভিপি নুর বলছিলেন যে অনেককে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, আর আবার ফিরে আসবে অল্প কয়েকদিনের মধ্যে। তো নুরের কথাই তো সত্যি হলো। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে ঝরতে থাকলে সবাই মুখ খুলছে না। কেন মুখ খুলছে না? কারণ এই দলটা এখন ভারী। তবে আমরা এই দলটার আত্মপ্রকাশ ফেব্রুয়ারির প্রথম, তারপর শুনলাম দ্বিতীয়, তারপর তৃতীয়, একদম লাস্ট ডে। কেন? যতটুকু তথ্যসূত্র বলছে, বিভিন্ন জায়গা থেকে তথ্য, এই যে কমিটি গঠন করা হয়েছে, আপনি দেখেন বেসরকারিরা খেপছে কেন কমিটি নিয়ে। এই কমিটিতে মূল যে 8টা বা 9টা পদ, এগুলো তারা ঢাবি সিন্ডিকেট প্লাস বন্ধু বান্ধব লেভেলের। জাতীয় নাগরিক কমিটি এরাই ছিল, বৈষম্য বিরোধী এরাই ছিল, সমন্বয়ক এরাই ছিল, এরাই আবার এখন এই দলটার আব্বা আম্মা। তো বাকিরা তারা লড়াই করবে, তারা রাজুতে আয় বললে দৌড়ে দিয়ে আসবে, মন্ত্রী এমপি বাকিরা হবে। নির্বাচনের জন্য অন্য দলকে আমরা একসাথে করে ফেলবো। তো এখানে অনেকেই মনে করছে এরকম অনেক অঙ্ক হিসাব নিকেশ মিলাচ্ছেন। আবার এদের মধ্যে অনেকেই বিভিন্ন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। হয়তো দল থেকে চাপ আসতেছে, কারণ আস্তে আস্তে দলগুলোর সাথে বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক পার্টির। অথবা অনেকে মনে করছেন যে অতিরিক্ত কথা বলে এই সার্জিস ছেলেটা, অতিরিক্ত কথা বলে এই হাসনাত ছেলেটা, কথা কিন্তু বেশি বলে, মাঝে মাঝে বেশি বলে। তো এগুলা দলের জন্য ঝামেলা। এগুলা আমি বলতেছি না, সাইয়েদ আব্দুল্লাহ তিনি বলছেন যে অতিরিক্ত কথা বলে সার্জিস, মানে যতটুকু মুখটা ততটুকুই কথা বইলা ফেলে ঠেলার চোটে। অবশ্য ছাত্রলীগের পোলাবেন তো কথাই কিন্তু পাক না, আগে ছিল,
বাট ভিতরে কথাটা রয়ে গেছে, তাই না? সার্জিস তার কথার জন্য পরিচিত, তবে ঠেলার চোটে মাপ পায় না, কি বলে না বলে, যার কারণে বিএনপি এক্সট্রিম লেভেলে খেপায় এদের উপরে। হয়তো দলের ভেতরে এমন কোনো কিছু আছে, তবে এইভাবে চললে বেশি দিন লাগবে না, পুরো টিম ভাঙ্গা খান খান হয়ে যাবে। ভালো থাকুন।